এই বলে বুড়ি চিরতরে তার চোখ বন্ধ করে। এবার সত্যিই উপস্থিত সবার চোখ জলে ভিজে যায়। সবাই নিজেদের ভুল বুঝতে পারে। বুড়ির শেষ ইচ্ছে ছিল তার কলসির টাকা গ্রামবাসীর মাঝে ভাগ করে দেওয়া। বরুণ সাহেব বুড়ির হয়ে এই কাজটাই করে দিলেন। বুড়ির প্রতি সম্মান জানিয়ে গ্রামে আর কেউ কোনোদিন জুয়া খেলল না। সবাই হাতে হাতে টাকা পেয়ে অন্য কাজ করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। তখন শান্তিপুর গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির তিন কোলে আপন বলতে কেউ ছিল না। সারাদিন এ বাড়ি ও বাড়ি ভিক্ষা করে যা 2 পয়সা রোজগার করত, তাই দিয়ে তার সংসার চলত। বেশ অনেক দিন হয়ে গেল পূব পাড়ার দিকে ভিক্ষা করতে যাওয়া হয় না। আজকে বরং ওদিকটায় একবার ঢু মেরে আসি। বলতে গেলে এই গ্রামের সব মানুষের একটা খারাপ অভ্যাস ছিল। সবাই যেমন এক হাতে রোজগার করত, ঠিক তেমনি অন্য হাতে জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিত। বুড়ি হাঁটতে হাঁটতে পুপ্পাড়া এসে পৌঁছায়। কি গো বুড়ি, সকাল হতে না হতেই অমনি বেরিয়ে পড়েছ? বের না হলে যে আমার পেটে দুবেলা দুমুঠো খাবার জুটবে না বাছা। হ্যাঁ, যা দেখতে পাচ্ছি তাতে তুমি বেশ ভালোই আছো বুড়ি। সারাদিন অন্যের দুয়ারে দুয়ারে হাত পেতে রোজগার করো, আর সেই টাকাই তোমার সংসার চলে যায়। এছাড়া আমার তো আর আয় করার কোনো উপায় নেই। তোরা তো যুবক ছেলে পেলে, তাই আয় করতে পারিস। আয় করতে পারলেই কি আর হবে? আমাদের সংসার যে আর পাল্টায় না। কিভাবে পাল্টাবে? হ্যাঁ, যা 2 পয়সা রোজগার করিস তার সবই তো জুয়ায় উড়িয়ে দিস। সে তুমি আমাকে বলছো কেন? গোটা গ্রামের সবাই তো এই কাজ করে। হ্যাঁ, তা কি আর আমার জানতে বাকি আছে? দে তো দেখি বাছা, এখন আমাকে 2 টাকা দে, তারপর আমি আমার পথ দেখি। দীপক বুড়ির ভিক্ষার থালায় 2 টাকা ফেলে। বুড়ি টাকা দুটোকে নিয়ে চলে যায়। সারাদিন এমন ঘুরে ঘুরে ভিক্ষা করে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বুড়ি বাড়ির পথ ধরে। ঠিক এই সময় দূর থেকে রতন বুড়িকে দেখতে পায়। বলতে গেলে বুড়ি তো প্রতিদিনই তার ভিক্ষার থালা ভর্তি টাকা পায়। যে টাকা পায় তাতে তো বুড়ির একার সংসার দিব্যি 8-10 দিন চলে যাওয়ার কথা। তবুও বুড়ি সকাল হতে না হতেই থালা হাতে আবার বেরিয়ে পড়ে। তাহলে এই টাকাগুলো কি করে? আমাকে তো জানতেই হবে। আজকে আমি বুড়ির পিছু নেব। আমাকে দেখতেই হবে বুড়ি কোথায় যায় আর এই টাকাগুলো কি করে। যেমন বলা তেমন কাজ। রতন বুড়ির পিছু নিতে নিতে তার বাড়ি এসে পৌঁছায়। বুড়ি তার ঘরে ঢুকে গেলে রতন ঘরের জানালা দিয়ে সাবধানে তাকিয়ে থাকে। এ কি সর্বনেশে কাণ্ড! এ আমি কি দেখতে পাচ্ছি? বুড়ি মাটির নিচ থেকে এত বড় একটা কলসি তুলে আনলো। তার বাড়ি নিশ্চয়ই কলসির ভেতরে ভিক্ষার টাকা ঝুবিয়ে রেখেছে। এতদিনে ভিক্ষার টাকা জমাতে জমাতে কলসিটা একেবারে ভরে উঠেছে। এই দিলাম আজকের সব টাকা কলসির ভিতরে ঢেলে, কাল সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে। এ কি কাণ্ড! বুড়ির পিছু পিছু না এলে আমি তো এর কিছুই জানতে পারতাম না। বুড়ি তার ভিক্ষার একটা টাকাও না খেয়ে সব কলসিতে জমা রাখে, কিন্তু কার জন্য রাখে? কার জন্য রাখতে পারে? কে রে ওখানে? সন্ধ্যার আবছা অন্ধকারে হঠাৎ বুড়ি একটা কিছু অনুমান করে চিৎকার করে ওঠে। সাথে সাথে রতন জানালার বাইরে থেকে ছুটে পালায়। চোরে ছ্যাচরে গ্রামটা একেবারে ভরে গেছে। এর আগে তো হতচ্ছাড়াগুলো শুধু জুয়া খেলতো, এখন মনে হচ্ছে চুরি করা শুরু করবে। আমাকে আরো সাবধান হয়ে থাকতে হবে। পরদিন সকালবেলা রতন আর মোহন গ্রামের বটতলায় বসে জুয়া খেলছে। কই গো মোহন দাদা, হঠাৎ থেমে গেলে কেন? টাকা ফেলো। রতন, আমার হাতে যে আর কোনো টাকা নেই, সব টাকাই তো তোকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি তো দেখতে পেয়েছি, কিন্তু এখন তো এসব কথা বললে হবে না। খেলতে যখন বসেছো তখন তোমাকে টাকা দিতেই হবে।
বিশ্বাস কর, আমার হাতে একটা টাকাও নেই। বাড়ির সব টাকা আমি নিয়ে এসেছি, এখন তোকে কিভাবে টাকা দেব? মোহন দাদা, এসব খেলা রাখো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বল? আমার আবার পকেট খালি থাকলে কোনো বুদ্ধি কাজ করে না। আরে, তোমার পকেট ভর্তি করার বুদ্ধি দিচ্ছি, শোনো ভালো করে। আমাদের গ্রামে যে বুড়ি ভিক্ষা করতে আসে, ওর বাড়িতে তো একটা কলসি ভর্তি টাকা। কি বলছিস এসব? ওই বুড়ি ভিক্ষা করে এতগুলো টাকা কিভাবে জমাবে? আরে, ওই বুড়ি তো ভিক্ষা করে একটা টাকাও খরচ করে না, সব নিয়ে কলসির ভেতরে ঢেলে দেয়। আমি নিজের চোখে দেখে এসেছি। তাহলে এখন আমাকে কি করতে বলছিস? চলো না, চলো না, আমরা আজকে রাতে গিয়ে বুড়ির ওই কলসিটা চুরি করে নিয়ে আসি। একবার ওই টাকা ভর্তি কলসি নিয়ে আসতে পারলে আমাদের আগামী 1 বছর আর কোনো কাজ করতে হবে না। আরামে বসে বসে জুয়া খেলতে পারবো গো। হ্যাঁ, কথাটা তো তুই খুব একটা মন্দ বলিসনি। চল তাহলে আজকে রাতেই কাজটা সেরে ফেলি। সেদিন গভীর রাতে মোহন আর রতন বুড়ির বাড়িতে চুরি করতে যায়। বুড়ি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওরা দুজন বুড়ির ভাঙা বেড়ার ভাগ দিয়ে ঢুকে পড়ে। কই রে রতন, কোথাও তো বুড়ির সেই কলসি দেখতে পাচ্ছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না, গতদিন তো আমি এখানেই দেখতে পেয়েছিলাম। তুই নিশ্চয়ই ভুল কিছু দেখেছিস, তোর কথাই আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আরে দাদা, তুমি রাগ করছো কেন? বিশ্বাস করো, আমি সত্যি সত্যি দেখতে পেয়েছিলাম বুড়ির 1 কলসি টাকা আছে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে রতন। বুড়ি ভিক্ষা করে, আর ভিক্ষা করে এতগুলো টাকা জমানোটা কি সম্ভব? বিশ্বাস করো দাদা। হয়েছে, এখন তাড়াতাড়ি বাড়িতে চল, তা না হলে বুড়ি ঘুম থেকে উঠে পড়বে আর আমাদের দেখে ফেললে একেবারে সর্বনাশ হয়ে যাবে। রতন আর মোহন তাড়াহুড়ো করে ঘর থেকে বাইরে বের হতে যায়। ঠিক তখনই একটা অঘটন ঘটে। রতনের পায়ের সাথে ধাক্কা লেগে একটা কলসি মাটিতে পড়ে যায়। আবছা অন্ধকারে মোহন তাকিয়ে দেখে সেই কলসি থেকে বেশ কিছু টাকা বেরিয়ে এসেছে। দাদা, তুমি আমার কথায় বিশ্বাস করলে না তো? এবার দেখো, এই সেই কলসি। এটার কথাই আমি তোমাকে বলেছিলাম। কে রে? কোন মুখ পোড়ার দল এত রাতে আমার ঘরে এসে ঢুকেছে? আজকে তোদের পিঠে আমি আমার এই লাঠি ভাঙবো। হ্যাঁ, রতন, আজকে এই আর কলসি নিয়ে কাজ নেই, চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে কোনো মতে বেড়ার ভাগ দিয়ে বাইরে বের হয়ে এসে রতন আর মোহন ছুটে ওখান থেকে পালিয়ে যায়। হাঁপাতে হাঁপাতে তারা বেশ কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়ে। রতন, তুই তো একদম সত্যি কথাই বলেছিলি। ওই কলসটা তো একেবারে টাকায় পরিপূর্ণ হয়ে আছে। তুমি তো আমার কথায় বিশ্বাস করলে না, এবারে দেখেছো তো? এই কলসিকে আমি এত সহজে ছেড়ে দিচ্ছি না। কালকে রাতে আমরা আবার যাব, যে করেই হোক এই কলসি আমার চাই। হ্যাঁ। পরদিন সকাল হতেই বুড়ি কাঁদতে কাঁদতে মোড়লের বাড়িতে চোরের নামে নালিশ করার জন্য বেরিয়ে পড়ে। পথে দেখা হয় অনিতার সাথে। কি গো বুড়িমা, আজকে তুমি এত সকাল সকাল খালি হাতে বের হয়েছো যে? তোমার হাতের সেই ভিক্ষার থালা কোথায়? ভিক্ষা করার জন্য বের হইনি রে বাছা, যাচ্ছি মোড়ল সাহেবের কাছে নালিশ করতে। নালিশ করতে? কি বলছো বুড়িমা? কার নামে নালিশ করতে যাচ্ছ? কার নামে আবার? গত রাতে আমার বাড়িতে 2টো চোর ঢুকেছিল, আমি ওদের নামে নালিশ করতে যাচ্ছি। হ্যাঁ, নালিশ করে এসো, সেটাই ভালো হবে, তা না হলে ওই চোর আবার আসতে পারে। বুড়ি তাড়াতাড়ি ব্যস্ত পায়ে হেঁটে মোড়লের বাড়িতে পৌঁছায়। তারপর মোড়লের কাছে সব কথা খুলে বলে। সবই তো শুনলেন মোড়ল সাহেব, এবার আপনি দেখুন আমাকে কিভাবে সাহায্য করবেন। বুঝলাম বুড়ি, তোমার ঘরের ওপর গ্রামের চোরদের নজর পড়েছে। গত রাতে যখন আমার বাড়ি থেকে চুরি করতে পারেনি, তার মানে আজকে আবার আসবে। ঠিক কোন দুজন তোমার বাড়িতে চুরি করতে এসেছিল, এটা কি তুমি বলতে পারবে বুড়ি? পারবো না কেন, খুব পারবো। ওরা যখন আমার বাড়ি থেকে ছুটে বাইরে বেরিয়ে যাচ্ছিল, তখন আমি ওদের মুখ দেখতে পেয়েছি। ওদের ভেতর একজন হলো রতন আর বাকিজন হলো মোহন। ঠিক আছে, তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি ওদের দুজনকে ডেকে পাঠাচ্ছি। কিছুক্ষণের ভেতরে
মোড়ল সাহেব লোক পাঠিয়ে ওদের দুজনকে তার বাড়িতে ডেকে পাঠায়। ওদের দুজনের মুখ থেকেও সব কথা শুনে নেয়। না না, এই কাজটা তোমরা একদমই ঠিক করনি। রাতের বেলা বুড়ির বাড়িতে চুরি করার উদ্দেশ্যে ঢোকাটা তোমাদের একদমই উচিত হয়নি। আমাদের ভুল হয়ে গেছে মোড়ল সাহেব, আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু মোড়ল সাহেব, ওই বুড়ির কীর্তিটা দেখুন। ও সারাদিন যা ভিক্ষা পায় সব নিয়ে ঘরে কলসির ভেতর ঢেলে রাখে, একটা টাকা ওখান থেকে খরচ করে না। কিছু মনে করবেন না মোড়ল সাহেব, আমি এক্ষুনি কথাটা বলবো না, তবে এই টাকাগুলো দিয়ে আমি একটা ভালো কাজ করব। এই, তোমরা আর কখনো বুড়ির টাকার দিকে নজর দেবে না। তাহলে মোড়ল সাহেব, আপনিও বুড়িকে বলে দিন যে ঘরে এক কলসি টাকা থাকার পরেও সে যেন আর ভিক্ষা না করতে আসে। হ্যাঁ বুড়ি, তোমার ঘরে তো এক কলসি টাকা আছে, ওই টাকা দিয়েই তো তুমি তোমার বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। মোড়ল সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে, ওদের সামনে না, বরং আমি আপনাকে একা কথাটা বলতে চাই। ঠিক আছে, বলো বুড়ি, তুমি আমাকে কি বলবে বলো। বুড়ি এবার আস্তে আস্তে ফিস ফিস করে মোড়ল সাহেবকে কিছু একটা বলে। সব শুনে কিছুক্ষণ মোড়ল চুপচাপ থাকে, তারপর বলে, এই তোমরা এখন বাড়িতে ফিরে যাও, আর কোনোদিন বুড়িকে উত্ত্যক্ত করবে না, চুরি করার জন্য তার বাড়িতে ঢুকবে না। আচ্ছা ঠিক আছে মোড়ল সাহেব, আমরা কোনোদিনও আর বুড়ির বাড়িতে ঢুকবো না। কিন্তু মোড়ল সাহেব, তাহলে বুড়ি কি এখন থেকে আর ভিক্ষা করতে আসবে না? বুড়িও আগের মতোই ভিক্ষা করতে যাবে, আর তার ঘরের কলসি ভর্তি টাকাও থাকবে, শুধু তোমরা সেদিকে তাকাবে না, তা না হলে কিন্তু ঠিক আছে মোড়ল সাহেব, আমরা আর বুড়ির বাড়ির ত্রিসীমানায় ভেতরেও যাব না, কোনোদিনও না। মোড়লের কথা শুনে বুড়ি বাড়িতে ফিরে যায়। এদিকে বুড়ির কারণেই মোহন আর রতনকে ডেকে পাঠানো হয়েছে বলে ওরা ভীষণ রেগে যায়। যেতে যেতে পথে বসে বসে একে অপরকে বলে, ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! শেষ পর্যন্ত আমাদের কি না মোড়ল সাহেব ডেকে পাঠিয়েছেন, তাও আবার চুরির দায়ে। সবকিছুর জন্য ওই বুড়ি দায়ী, ওর কারণে আমরা এই কলসটাকে চুরি করতে পারিনি। তার উপর মোড়ল সাহেবের কাছে সব ফাঁস হয়ে গেছে। কি ভেবেছ আমি এত সহজেই এই বুড়িকে ছেড়ে দেব? আমি গোটা গ্রামের মানুষকে ওর কথা বলে দেব, কেউ আর ওকে একটা টাকাও ভিক্ষা দেবে না। হ্যাঁ, এটাই ভালো হবে। যার ঘরে এক কলসি টাকা আছে তাকে আবার কিসের ভিক্ষা দেওয়া? হ্যাঁ, ওই দিনই রতন আর মোহন গোটা গ্রামে বুড়ির কথা ছড়িয়ে দেয়। পরদিন সকাল হতেই বুড়ি তার দুর্ভোগ টের পায়। এটা কি হয়ে গেল? সেই সকাল থেকে কেবল ঘুরেই বেড়াচ্ছি, অথচ কেউ একটা টাকাও আমার ভিক্ষার থালায় ফেললো না। এ কি বুড়ি, তুমি এখনো দুপুরের রোদে ভিক্ষে করার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছো? কি করব বল, এই দুপুর পর্যন্ত ছুটতেও তো একটা টাকা ভিক্ষা পেলাম না। তুই আমাকে 2 টাকা দিয়ে যা তো। না গো বুড়ি, তোমাকে আমি কোনো টাকা ভিক্ষে দিতে পারবো না, নিষেধ আছে। কি বলছিস রে? আমাকে ভিক্ষা দিতে তোকে কেউ নিষেধ করেছে? আমাকে রতন আর মোহন দাদা বললো, আমি যদি তোমাকে ভিক্ষা দিই তাহলে আমাকে গ্রাম ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমাকে তোর ভিক্ষা দিতে হবে না। এরপর এক এক করে কেটে যায় বেশ কিছুদিন। জুয়া খেলে গ্রামের মানুষের অবস্থা একেবারে দুর্বিষহ হয়ে ওঠে, কারো কাছে একটা কানা করিও নেই। আজ 4 দিন ধরে ঘরে কোনো হাঁড়ি চড়ে না, পেটে খাবার নেই, হাতে কোনো টাকা পয়সা নেই। এভাবে কি আর জীবন চলে? কি গণিতা দিদি, একা একা কি বিড়বিড় করছো? কি আর বলবো বলো, সবই তো আমার কপাল। তোমরা পুরুষ মানুষরাই তো জুয়া খেলে গোটা গ্রামের অবস্থা খারাপ করে দিয়েছো। কি করবো বলো, আমি তো আর একা খেলি না, গোটা গ্রামের মানুষ খেলে। এই কারণেই তো হঠাৎ করে গ্রামের সব মানুষের হাত থেকে সব টাকা পয়সা চলে গেছে। এদিকে মোড়ল সাহেবের কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। কি যে বিপদে আছি তা তো খালি আমি জানি। এদিকে ভিক্ষা করতে না পেরে ক্ষুধায় রাগে দুঃখে বুড়ি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকে। খবর পেয়ে গ্রামের সব লোক যখন বুড়িকে দেখতে আসে,
তখন বুড়ির অবস্থা খুবই খারাপ। এই কে আছো? তাড়াতাড়ি গ্রামের মোড়ল সাহেবকে একবার ডেকে নিয়ে এসো। হ্যাঁ তাড়াতাড়ি যাও, মনে হচ্ছে বুড়ি মার বাঁচবে না, তাড়াতাড়ি যাও। মোড়ল সাহেব এসেছেন, আমি আপনার জন্যই বসে আছি। বুড়ি, তুমি এই গ্রামের মানুষের জন্য এত কিছু করলে, অথচ তাকিয়ে দেখো ওরা কেউ তোমার জন্য কিচ্ছু করছে না। ওরা আর কি করবে, ওদের তো আর করার কিছুই নেই। সব কিছু হারিয়ে ওরা এখন নিঃস্ব। এসব কি বলছেন আপনি মোড়ল সাহেব? বুড়িমা আমাদের জন্য কি করলেন আবার? বুড়ি তোমাদের জন্য কত বড় একটা কাজ করে গেল, এটা তো তোমরা কেউই জানো না। শোনো তাহলে, সেদিন তোমাদের সামনে বসে বুড়ি চুপি চুপি আমাকে কি বলেছিল জানো? মোড়ল সাহেব, দয়া করে আপনি আমার টাকার কলসিটা কেড়ে নেবেন না। কিন্তু এমন ভিক্ষা করে সব টাকা কলসিতে জমিয়ে রাখা তো বেআইনি। বুড়ি, তুমি তো আইন ভাঙছো। মোড়ল সাহেব, আমি যা করছি সবই গ্রামের মানুষের জন্যই, তাই তাদের জন্য আমি একটু নিয়ম কানুন ভাঙতেও রাজি আছি। ঠিক বুঝতে পারলাম না, তুমি গ্রামের মানুষের জন্য কি করতে চাইছো? এই গ্রামের মানুষ যে হারে জুয়ায় আসক্ত হয়ে উঠেছে, তাতে কিছুদিনের ভেতরেই সবার হাতের টাকা শেষ হয়ে যাবে। তখন তো গ্রাম জুড়ে মহা সর্বনাশ দেখা যাবে। তখন আমি আমার কলসি ভর্তি টাকাগুলো গ্রামের সব মানুষের মাঝে ভাগ করে দেব। এবার আমি বুঝতে পেরেছি, ঠিক এই কারণে বুড়ি তার ভিক্ষার একটা টাকাও নষ্ট করেনি, নিজে না খেয়েও সব ভিক্ষা টাকা কলসিতে জমা করে রেখেছে। আর আমরা কি না এই বুড়ি মায়ের সাথে এতটা খারাপ করেছি? ছি, ভাবতেও তো এখন আমাদের উপর নিজেদের ওপর লজ্জা হচ্ছে। বুড়িমা, তোমার কিচ্ছু হবে না, আমরা গোটা গ্রামের মানুষ মিলে তোমাকে এই অসুস্থতা থেকে ভালো করে তুলবো। আমার সময় ফুরিয়ে এসেছে বাছা, আমি আর বাঁচব না, আমাকে যেতে হবে। আমি চলে গেলে মোড়ল সাহেব আমার কলসির সব টাকা তোমাদের ভেতরে ভাগ করে দেবেন। এই বলে বুড়ি চিরতরে তার চোখ বন্ধ করে। এবার সত্যিই উপস্থিত সবার চোখ জলে ভিজে যায়। সবাই নিজেদের ভুল বুঝতে পারে। বুড়ির শেষ ইচ্ছে ছিল তার কলসির টাকা গ্রামবাসীর মাঝে ভাগ করে দেওয়া। মোড়ল সাহেব বুড়ির হয়ে এই কাজটাই করে দিলেন। বুড়ির প্রতি সম্মান জানিয়ে গ্রামে আর কেউ কোনোদিন জুয়া খেলল না। সবাই হাতে হাতে টাকা পেয়ে অন্য কাজ করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।